শাবাশ বাংলাদেশ শাবাশ। যে জিনিসটা হওয়ার দরকার ছিল সেই জিনিসটাই হয়েছে ভাই। এশিয়া কাপে সেকেন্ড রাউন্ডে যাই কিংবা না যাই, দ্যাট ইজ নট এ বিগ পয়েন্ট, বাট আজকের ম্যাচে আফগানিস্তানকে হারানোটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে। হারানোর পরে এখন তারা যার জন্য অপেক্ষা করে বসে থাকুক ভাই, বাট শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্যে যে ম্যাচটা হইতে যেতেছে সেটাও খুব এক্সাইটেড হইবে, আমি বইলা দিলাম আগে থেকেই। মানে আনবিলিভেবল পারফরমেন্স, স্পেশালি বাংলাদেশের বোলাররা। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে বাংলাদেশ এই ম্যাচটা উইন করতে পারতো। যে মুহূর্তে বাংলাদেশ 154 রান করছে, আমার বিলিভ হচ্ছিল না যে বাংলাদেশ 155 রানটাকে আসলে ডিফেন্স করতে পারবে। বাট আফগানিস্তানের দেখেন ব্যাটিং লাইনে খুবই স্ট্রং। সিদ্দিকুল্লাহ আতাল, তারপরে আপনার ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, করিম জানাত, আপনার রাশিদ খান, আপনি কয়জনকে আউট করেন ভাই? এভরিওয়ান ইজ অলরাউন্ডার, প্রত্যেকে ব্যাটিং সমর্থ। মানে কি বলবো আসলে, ফার্স্ট থেকে শুরু করি। বাংলাদেশ যখন আজকে টসে জিতে ব্যাটিং নিল, সব আমি আজকে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশের 3টা পরিবর্তন দরকার ভাই। বিশ্বাস করেন আমি 3 জনের নাম উল্লেখ করেছিলাম, সাইফ হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ। ঠিক আছে, এই 3জন প্লেয়ারকে আজকে ইন করা হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জিতছে। দেখেন কিছু ভুল তো থাকে সব ম্যাচের মধ্যে, বাট আজকে যখন বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে, সাইফ হাসানকে যখন ডান হাতে বা হাতে কম্বিনেশনের সাথে তানজিদ হাসানের সাথে ওপেন করতে নামছে, তখনই বাংলাদেশের একটা যে স্টার্ট ছিল দারুণ। সাইফ হাসান যদি ওই রকম ভাবে মারমুখী ভাবে খেলতে পারেন নাই, বেশ আটো ভাবে 28 বলে 30 রান করেছেন, স্ট্রাইক রেট ঠিক রেখেছেন। অন্যদিকে তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং ভাই। আফগানিস্তানের এই বোলারদের এগেনস্টে, এই সেরা সেরা স্পিনারদের এগেনস্টে আফগানিস্তানের কোন বোলারকে আপনি খারাপ বলবেন? একজন বোলার তো খারাপ নাই। ফজলুল হক ফারুকি, এ এম গাজানফার, নূর আহমেদ, রশিদ খান, এদের কাকে আপনি খারাপ বলবেন ভাই? এদের এগেনস্টে থেকে 50 রান করা, এত মানে 160-70 স্ট্রাইক রেটে ব্যাটিং করা তাদের এগেনস্টে অসাধারণ ছিল। প্রথম 6 ওভারে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল 59 রান। প্রথম 10 ওভারে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল 87 রান। সেই রানটা যখন আপনার পরবর্তী 20 ওভার আর 67 রান মাত্র অ্যাড করতে পারছে বাংলাদেশ, মানে টোটাল সংগ্রহ ছিল 154। আমি এত বেশি কনফিডেন্ট ছিলাম না, আমার কাছে মনে হইতেছিল না যে বাংলাদেশ আসলে এই রানটাকে ডিফেন্ড করতে পারে, বাট মনের মধ্যে একটা বিশ্বাস ছিল হয়তো বা একটা কিছু হইতেও পারে। এন্ড ভাই মানে ড্রামাটিক্যালি ভাবে আল্লাহর রহমতে মানে যে জিনিসটা হওয়ার সেই জিনিসটাই হয়েছে। বাংলাদেশ কিন্তু আফগানিস্তানরে এই রানের মধ্যে আটকাই দিছে। অল ক্রেডিট গোস টু নাসুম আহমেদ। নাসুম আহমেদ যেইভাবে বোলিংটা শুরু করেছিলেন ভাই, নাসুম আহমেদের প্রশংসা কি কি দিয়ে করবো, আমার কাছে ভাষা নাই। আমি এর আগে দেখেছি নাসুম আহমেদ যে কয়েকবার আফগানিস্তানের এগেনস্টে খেলেছেন, ওই দিন পাওয়ার প্লেতে বোলিং করেছেন, পাওয়ার প্লের বাইরে বোলিং করেছেন। আজকে পাওয়ার প্লের মধ্যে বোলিং করে নাসুম আহমেদ 3 ওভার বল করে মাত্র 60টা রান দিয়ে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন, মাত্র 60টা রান দিয়ে। আর পরবর্তীতে যখন তিনি পাওয়ার প্লেতে যখন তিনি আসলেন, সেইখানটাতে এসে মানে আপনার 18তম ওভারে এই ভেরি মাচ ইম্পর্টেন্ট যেখানটাতে রশিদ খান ব্যাটিং করছিলেন, সেইখানে কি বলবো আসলে, ওই জায়গাটাতে আপনার মাত্র 4টা রান দিল। দারুণ বোলিং করলো, দারুণ বোলিং করলো। ওই জায়গায় এমন একটা জায়গাতে ছিল বাংলাদেশ, যে জায়গায় আফগানিস্তানের 18 বলে রানের প্রয়োজন ছিল 31 রান। সেইখানে 18তম ওভারে এসে নাসুম আহমেদ 4টা রান দিলেন, মানে প্রেশারটা আফগানিস্তানের উপরে হিউজ লেভেলে চলে আসলো। তো এই হচ্ছে নাসুম আহমেদ। আমি বারবার বলতেছিলাম যে একজন বাহাতি স্পিনারের দরকার বাংলাদেশের টিমে, ফার্স্ট থেকে বলছিলাম, কিন্তু কেন জানি ম্যানেজমেন্ট সেই চিন্তাটা করতে পারে না। যে চিন্তাটা আমরা বুঝি, আমরা করতে পারি, ম্যানেজমেন্ট সেটা বোঝে না। অল ক্রেডিট গোস টু নাসুম আহমেদ। তিনি প্রথম ওভারের প্রথম বলটাতে যেভাবে সিদ্দিকুল্লাহ আতালকে ভাই এলবিডব্লিউ করে দিলেন, বাংলাদেশের দিকে মোমেন্টামটা তো ঠিক ওই মুহূর্তেই শিফট হয়ে গেছে। তারপরে আসেন আপনার জাদরান, ইব্রাহিম জাদরান, তাসকিনের পরের ওভারে ক্যাচ উঠাই দিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রিশাদ হোসেন তালু বন্ধ করতে পারলেন না। 2 হাতটাই পেয়েছিলেন বা তালু বন্ধ করতে পারলেন না। ভাবছিলাম ভাই খুব বাজে একটা সিচুয়েশন হবে, কিন্তু না, সেইখানে পরিত্রাণ করার জন্য সেখানে আছেন নাসুম আহমেদ। নাসুম আহমেদ পরের ওভারটাতে এসে লেগ বিফোরের ফাঁদে ফেলে ইব্রাহিম জাদরানের উইকেটটা নিয়ে নিলেন। মানে যে ক্ষতিটা হবে ভাবছিলাম, সেই ক্ষতিটা হয় নাই। একটা সাইড ধরে রেখে আপনার রাহমানুল্লাহ গুরবাজ খেলছিলেন ঠিকঠাক মতো, একটা ভয়ের একটা জায়গা ছিল, বাট সেই রাহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দিল আমাদের রিশাদ হোসেন, রিশাদ হোসেন, যেই লেগি গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে 18 রান দিয়েছিল। অনেকে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, বাট কনফিডেন্স ছিলাম হয়তো বা আফগানিস্তানের এগেনস্টে ভালো করে, যেহেতু বিগত বিশ্বকাপও দেখেছি আফগানিস্তানের এগেনস্টে রিশাদ হোসেন বেশ ভালো বোলিং করেছেন। রিশাদ হোসেন আসলেন,
রহমানুল্লাহ গুরবাজকে আউট করে দিলেন, রিশাদ হোসেন আসলেন, গুলবাদিন নাইবকে আউট করে দিলেন। মানে অল টাইম একটা প্রেশারের উপরেই ছিল। মুস্তাফিজুর রহমানের কথা কি বলবো, কি দারুণ বোলিং ভাই মুস্তাফিজুর রহমানের, 4 ওভার 28 রান, দারুণ দারুণ বোলিং, 28 রান। মানে মুস্তাফিজুর রহমান যখন বোলিং এ আসলেন তখন দেখা গেছে আপনার মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে কোনো উইকেট পেলেন না, দ্বিতীয় ওভারে এসেই মোহাম্মদ নবীকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যেভাবে ফিরে এলেন লাস্ট ডেলিভারিটাতে, একদম মনে করেন যে ব্যাট থেকে ব্যাটে বল লেগে স্ট্যাম্পে লেগে গেল, দারুণ। ওইখানেও বাংলাদেশের দিকে ম্যাচ শিফট হয়েছে। প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাই। আজমাতুল্লাহ ওমরজাই একটা ভয়ঙ্কর ব্যাটসম্যান। আমরা দেখেছি হংকং এর এগেনস্টে 21 বলে 53 রানের ইনিংস খেলেছেন। আজকেও সেম ভাবে এগিয়ে যাচ্ছিলেন, 15 বলে 30 রান যখন সংগ্রহ করলেন, তাসকিনকে একটা ছক্কা মারলেন ভাই, বিশ্বাস করেন আমার একদম কলিজা খেয়ে পড়ছে। আমি ভাবছি যে ভাই বাংলাদেশের থেকে ম্যাচটা মনে হয় বের হয়ে গেল। কিন্তু সবকিছুর পরে তো কিন্তু থাকে, কিন্তু তাসকিন আহমেদ 136 স্পিড থেকে নেমে 114 স্পিডে একটা বল করলেন, আজমাতুল্লাহ ওমরজাইকে ওপরে উঠাই দিলেন, অসাধারণ একটা ক্যাচ ধরলেন মোহাম্মদ সাইফ। তো মানে ভাই ভাবতেই ভালো লাগতেছে, বুঝছেন, ভাবতেই ভালো লাগতেছে। বাংলাদেশ এখনো এই টুর্নামেন্ট থেকে আউট হয় নাই। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সাপোর্টার, আমরা একটা আশা নিয়ে বসে থাকি। হয়তো শ্রীলঙ্কার এগেনস্টে ওইরকম বাজেভাবে ম্যাচটা না হারলে হয়তো বা আরো বেশি আশা করতে পারতাম, বাট ম্যাচটা আমরা শ্রীলঙ্কার এগেনস্টে অনেক বাজেভাবেই হেরে গেছি। তো এখনো কিন্তু কথা শেষ হয় নাই। তারপরে ভয় দেখেন কে, রশিদ খান। রশিদ খান কি করলেন, নো লুকে খালি ছক্কা মারতেছে, নো লুকে মুস্তাফিজের একটা ছক্কা মারলেন, একটা 4 মারলেন, যেইখানটাতে 12 বলে 27 রানের দরকার শেষে, সেইখানে আইসাই মুস্তাফিজরে কি করলেন, একটা নো লুকে একটা 4 মেরে দিলেন প্রথম বলে। তারপরে একটা সিঙ্গেল নিয়ে তিনি এই পারে চলে আসলেন। তারপরে কি হইলো, তারপরে হইলো আপনার এম গাজানফর ব্যাটিং এ নামলেন, পরের বলে মুস্তাফিজ আউট করে দিলেন। দিন শেষে মুস্তাফিজ ওই ওভারটাতে উইকেট নিলেন হচ্ছে দুইটা উইকেট নিলেন মুস্তাফিজ ওই ওভারে। মানে ম্যাচটা অনেকটা বাংলাদেশের দিকে শিফট করে দিল। এইখানে একটা প্লাস পয়েন্ট আছে, একটা টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্টটা বলে নেই। নুরুল হাসান সোহান, স্পেশাল নুরুল হাসান সোহান, ইউ বিউটি ভাই, তোমার জন্য একটা ভালোবাসা, ঠিক আছে? কারণ অ্যাজ এ উইকেট কিপার থাকেন যখন একজন প্লেয়ার, তার জন্য আসলে কিন্তু ওপেন ফিল্ডে ফিল্ড করাটা অত বেশি সহজ হয় না। তার জন্য কিন্তু ফিল্ড করাটা ওপেন ফিল্ডে অনেক বেশি ভাই কষ্টসাধ্য হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, কারণ তিনি অলওয়েজ গ্লাভস পরে থাকেন ভাই। কিন্তু যে জিনিসটা হয়েছে আপনার করিম জানাত এর কথা বলতে চাই, করিম জানাত যেভাবে রান আউট হইলেন, তিনি সোজাসুজি বল মারলেন, ড্রাইভ করে নুরুল হাসান সোহান যেভাবে বলটা আটকে দিলেন ভাই, আটকে দিয়ে আবার উল্টো যখন থ্রো করলেন আপনার লিটন দাসের কাছে, সেইখানটাতে যখন আপনার করিম জানাত আউট হয়ে ফিরে গেল, ম্যাচটা ওইখানে টোটালি বাংলাদেশের দিকে শিফটেড হয়ে গেছিল। তো অল ক্রেডিট গোজ টু নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এন্ড স্পেশালি থ্যাঙ্কস টু নুরুল হাসান সোহান ফর দ্যাট। মানে কি বলবো, আসলে ডেঞ্জারাস সেভ বলবো নাকি, দারুণ একটা সেভ ছিল নুরুল হাসান সোহানের। তো দিন শেষে বাংলাদেশ কিন্তু ভাই জিতে গেছে। লাভ বাংলাদেশ, বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা এরকম ক্রিকেটই দেখতে চাই, উদ্দীপনাময় ক্রিকেট দেখতে চাই। আমরা চাই না বাংলাদেশ ভেঙে যাক, ভেঙে পড়ুক। আমরা চাই না বাংলাদেশ কারো সমালোচনার মুখে পড়ুক। আমরা চাই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।